সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বোর্ডরুমে নতুন প্রজেক্ট নিয়ে মিটিং এ বসেছে সোহেল আহমেদ। সবার সাথে প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। 5 ফিট 10 ইঞ্চি উচ্চতা, চোখে হাফ চিকন ফ্রেমের চশমা, চেহারার সাথে বেশ যায়, মুখে মৃদু হাসি, বয়স 35-এর কাছাকাছি, কিন্তু দেখতে এখনো দিব্যি হ্যান্ডসাম। হঠাৎ ফোন বেজে উঠতেই চমকে ফোনের দিকে তাকালো। এক্সকিউজ মি বলেই ফোন রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে কে ফোন করলো কি বলল সবার অজানা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায় সোহেল। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। অস্থির হয়ে বলে, আমি আসছি, জাস্ট 5 মিনিট। বলে কারো দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রিমন আহমেদ পরিস্থিতি সামাল দিতে সবার মনোযোগ আবার ঘুরিয়ে নেয়। এক্সকিউজ মি, মিটিং শুরু করা যাক। জি স্যার, একসাথে সবাই বলে উঠল। হাই স্পিডে গাড়ি চালিয়ে স্কুলের সামনে উপস্থিত হয় সোহেল। গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে প্রবেশ করে। প্রিন্সিপালের রুমে প্রবেশ করে অস্থির হয়ে পড়ে সোহেল। স্যার, আমার মেয়েরা কোথায়? ঠিক আছে তো? মিস্টার আহমেদ, আর ইউ সিরিয়াস? আপনার মেয়েদের জন্য আমাদের শান্তির ঘুম হারাম হয়ে যাচ্ছে, আর আপনি এসে মেয়েদের খোঁজ করছেন? ভ্রু কুঁচকে বিরক্তি ভরা কণ্ঠে বলে প্রিন্সিপাল। সোহেল কিছু বলার আগেই পেছন থেকে দুটি মিষ্টি কণ্ঠস্বর শোনা যায়। পাপা। আওয়াজ শুনেই সোহেল পেছনে তাকাতেই দেখলো তার আদরের কন্যারা দাঁড়িয়ে আছে। মেয়েদের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে সোহেল। প্রিন্সেসরা ঠিক আছো? হ্যাঁ পাপা, আমরা ঠিক আছি। দুজনে একসাথে বলে ওঠে, মিস্টার আহমেদ, আপনাকে এখানে ডেকেছি বিচার দিতে, আর আপনি মেয়েদের নিয়ে আহ্লাদ করছেন। ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকালো সোহেল। উঠে দাঁড়িয়ে বলে, কি হয়েছে স্যার? ওদেরই জিজ্ঞাসা করুন। ওরা এত বাদর যে আমি আমার শিক্ষকতার জীবনে আর দুটো দেখিনি। স্যার কি হয়েছে? ক্লাসের এক ছেলে দুষ্টুমি করে ওদের মাঝে একজনের চুল টেনে দিয়েছিল, আর আপনার আর এক মেয়ে গিয়ে তার মাথা ফাটিয়ে দিল। পরে ক্লাস টিচার যখন জিজ্ঞাসা করলো, তখন ম্যাডাম গুলিয়ে ফেলেছিল কে মাহা আর কে মাওয়া। মাহার জায়গায় মাওয়াকে বকেছিল বলে ম্যাডাম পেছনে কার্ডটি ঝুলিয়ে দেয়। একটি কার্ড চোখের সামনে তুলে ধরে বলে প্রিন্সিপাল। কার্ডে বড় বড় করে লেখা, আমি পেতনি। সোহেল চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। প্রিন্সিপালকে বলল, স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন, আর হবে না, আমি কথা দিচ্ছি। ইম্পসিবল, আজকে ওদের টিসির ব্যবস্থা করেছি আমি। এমন বাদর মেয়ে আমার স্কুল আমি রাখবো না। সোহেল শত চেষ্টা করেও প্রিন্সিপালকে মানাতে পারল না। দুজনের টিসি হাতে নিয়ে মেয়েদের দিকে তাকাতে মেয়েরা জিভ কামড়ে নিচের দিকে তাকিয়ে রইল। পুরো গাড়িতে সোহেল কোনো কথা বলেনি। মাহা আর মাওয়া একে অপরের সাথে ফিসফিস করে কথা বলেছিল। বাড়িতে ঢুকতেই চিৎকার করে ডাকলো সোহেল, স্নেহা, স্নেহা। সোহেলের ডাক শুনে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে আসে স্নেহা। কি হয়েছে ভাইয়া, এত চেঁচামেচি করছো যে তুমি এই অসময়ে? সোহেল হাতে থাকা টিসি স্নেহার হাতে দিল। স্নেহা কপাল কুঁচকে টিসি নিয়ে একবার চোখ বুলিয়ে জিভ কামড়ে কপাল চাপড়ে বলল, আবার টিসি? হ্যাঁ, আবারও টিসি। একই বছরে 5 বার টিসি দিয়েছে। শহরে আর কোনো স্কুলে ওদের অ্যাডমিশন নেবে না। ওরা চাইছেটা কি? স্কুলে গিয়ে কেন মারামারি করতে হবে ওদের? কোট খুলে সোফায় রেখে দিল সোহেল। মাহার মাওয়া স্নেহার আঁচল ধরে পেছনে লুকিয়ে পড়ে। স্নেহা পেছনে ফিরে হাঁটু ভাঁজ করে বসে। তোমরা কেন এমন করছো? দেখছো তো পাপ্পা কত রেগে গেছে, এবার কিভাবে সামাল দেবে? মাম্মা, আমরা কিছুই করিনি, ওরাই আমাদের জ্বালাতন করছিল। কেন মাওয়াকে বকবে? আমার সামনে বকবে? আমি কিছু করব না। একদমই তাই। আমার মাহার চুল কেন টেনে দিল? দুজনের সমান বক্তব্য শুনে অসহায় মুখ করে সোহেলের দিকে ফিরে তাকালো স্নেহা। এতক্ষণে রিমনও চলে এসেছে। পুরো ব্যাপার শুনে রিমন আস্তে আস্তে সোহেলের পাশে এসে দাঁড়ায়। ভাইয়া, এবারের মতো মাফ করে দাও, আমি কথা দিচ্ছি ওরা আর করবে না এমন, প্লিজ। হ্যাঁ, ছেড়ে দে না ভাই, এবার লাস্ট দেখ কত ভয় পেয়েছে। রিমনের কথা সোহেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, অনেক হয়েছে, আর না। এরা যতদিন একসাথে থাকবে ততদিন এদের লেখাপড়া হবে না, না পাবে শান্তি। তোমাদের মধ্যে একজনকে আমি বাইরে পাঠাবো। সিদ্ধান্ত তোমরা নেবে কে যাবে। মাথায় রেখো, যে কোনো একজন। গম্ভীর কণ্ঠে বলে সোহেল। মাহার মাওয়া একে অপরের দিকে অসহায় মুখ করে তাকালো। একে অপরকে ছেড়ে কি করে থাকবে?
কিছুক্ষণ পর দুজনে হেসে একসাথে বলে উঠল। আমরা ডিসাইড করে নিয়েছি পাপ্পা। সোহেল ভ্রু কুঁচকাল। কি? আমরা বলেই দুজন দুজনের দিকে তাকালো, তারপর হেসে বলল। কেউই যাব না। সোহেলের চোখ বড় বড় হয়ে যায়। স্নেহা জিভ কামড়ে চোখ কুঁচকে ফেলে। রিমন মাথা চুলকে অন্যদিকে তাকায়। সোহেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনের দিকে। মাহা আর মাওয়া সোহেলের চোখের দিকে তাকিয়ে স্নেহার পেছনে লুকিয়ে পড়ে। প্লিজ পাপ্পা, এভাবে তাকিও না। কেন? ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করলো সোহেল। তোমার এমন লুক কেমন যেন লাগে। বলেই আরো লুকিয়ে পড়ে দুজন। সোহেল দু কদম পিছিয়ে যায়। স্নেহা সোহেলের দিকে তাকিয়ে রইল। রিমন সোহেলের দিকে তাকাতেই সোহেল লম্বা পা ফেলে উপরে চলে যায়। স্নেহা মাহা আর মাওয়ার সামনে বসে পড়ে। কেন রাগাও পাপ্পাকে? মাম্মাম, আমরা কোথাও যাব না, প্লিজ একটু ম্যানেজ করো না। স্নেহা দুজনকে বুকে জড়িয়ে নেয়। অন্ধকার রুম, আবছা আলো মুখে এসে পড়েছে সোহেলের। একটি ছবির সামনে দাঁড়িয়ে আছে, চোখের চাহনিগুলোতে চাপা কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেছো, তোমার মেয়েগুলো ঠিক তোমার মতো হয়েছে। আজ 6 বছর হয়ে গেল তবে নেই। তোমার মেয়েরা অবিকল তোমার মতো কথা বলে। ওদের দেখলে প্রতি মুহূর্তে আমার তোমার কথা মনে পড়ে যায়। সামনে ওদের 6 বছর পূর্ণ হবে। আফসোস, একই দিনে আমার দুটি জিনিস পালন করতে হবে, ওদের জন্মদিন আর তোমার ছেড়ে চলে যাওয়ার দিন। মায়ার ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলে জিয়া। হ্যাঁ, মায়া মারা যাওয়ার পর জিয়া অনেক দূরে চলে আসে। নিজের যমজ মেয়েদের নিয়ে নাম বদলে নেয় সোহেল, রিমন। মাহা আর মাওয়া দুজনে বসে আছে। একটা রুমে দুটো সিঙ্গেল বেড দেওয়া। বেডের সাথে পড়ার টেবিল, মাঝখানে যথেষ্ট দূরত্ব। রুমের অন্য পাশে সোফা, এক পাশে খেলনার সেলফ। সারা রুমে বড় বড় টেডি বিয়ার দিয়ে ভর্তি। দুজনে দুটি টেডি বিয়ার জড়িয়ে বসে আছে দুজনের বেডে। গালে হাত দিয়ে একে অপরের দিকে তাকিয়ে স্নেহা সবসময় ওদের চুল বেঁধে রাখে, কখনো ঝুটি কখনো দুটি বেনি। ছোট্ট মেয়ে দুটির চুল যথেষ্ট বড়। মাওয়ার চুল সিল্কি, একদম স্ট্রেট, আর মাহার চুল কার্লি তবে লম্বা। কিছুক্ষণ পর মাহা বলে উঠল। এই মামা, পাপ্পা কি আজ আসবে না? আমি জানি না, মনে হয় বেশি রেগে গেছে। আচ্ছা, আমাদের কি যাওয়া উচিত? যদি আরো রেগে যায়? যেতে পারি, আমি কিন্তু কোথাও যাব না। আমিও না। বলেই পুতুলকে জড়িয়ে ধরলো মাওয়া। স্নেহা ট্রেতে দুধের গ্লাস নিয়ে সোহেলের সামনে এসে দাঁড়ায়। সোহেল একবার তাকিয়ে জিজ্ঞেস করে, রুম থেকে বের হয়নি? না ভাইয়া, অনেক ভয় পেয়েছে। হাতে থাকা ফোন সোফায় রেখে দিল। উঠে দাঁড়িয়ে ট্রে নিয়ে বলে, আমাকে দে, আমি যাচ্ছি। বলে পাঞ্জাবির পকেট থেকে দুটি খাম বের করে রিমনকে দিল। একটু পর এই খাম দুটি নিয়ে রুমে আসবি। রিমন অসহায়ের মতো তাকিয়ে রইল। স্নেহারও কিছু করার নেই। বাসায় থাকলে সোহেল পাঞ্জাবি পরে, হয় সাদা না হয় কালো, আর পাজামা। অসম্ভব মার্জিত পোশাকে সবসময় নিজেকে আবদ্ধ রাখে সোহেল। আজ পর্যন্ত কেউ তার জোর গলার শব্দ শুনেনি। রীতিমতোই শান্ত। রুমের দরজা খোলার শব্দ শুনে মাহা মাওয়া তাড়াহুড়ো করে শুয়ে পড়ল। মুখে টেডি চেপে ধরলো। টেডি হালকা সরিয়ে দেখলো তাদের বাবা এসেছে। দুজনেই চুপটি মেরে শুয়ে আছে। সোফায় বসে টি টেবিলে ট্রে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েদের দিকে। তারপর শান্ত কণ্ঠে বলল, মাহা, মাওয়া। বাবার ডাক শুনে দুজনেই উঠে বসলো। মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে। জি পাপ্পা। দুজনে একসাথে ভ্রু কুঁচকে একটি দীর্ঘ শ্বাস ফেললো সোহেল। তারপর দুজনকে ইশারায় ডাকতেই দুজন এসে দুপাশে বসে পড়ে। খেয়ে নাও, খাবারও খেতে হবে তো। আচ্ছা বাবা, তুমি কেন আমাদের প্রতি রাতে এত মিল্ক খাও? হ্যাঁ পাপ্পা, তুমিও কি খেতে? অপর পাশ থেকে বলে উঠল মাহা। সোহেল মৃদু হেসে বলে, এটা খেলে আমাদের শরীরে অনেক অনেক শক্তি আসে, আর সবার থেকে ফার্স্ট থাকি আমরা। তাই তো, তাহলে তো খেতেই হবে, না হলে আমরা লড়াই করব কি করে? বলেই দুধের গ্লাসে চুমুক দিল মামা। লড়াই? ভ্রু কুঁচকে বলে সোহেল। হ্যাঁ হ্যাঁ, লড়াই। দেখো না, সবাই আমাদের কত জ্বালাতন করে,
তাই আমাদের তো উচিত ওদের সাহায্য করা, তাই না মামা? একদমই তাই। সোহেল অবাক হয়ে তাকিয়ে রইল। কাদের কি বোঝাচ্ছে? এরা তো দুষ্টর হাবিলদার। রিমন প্রবেশ করতেই রিমনকে দেখে হেসে দিল দুজনে। রিমন আস্তে আস্তে এসে বসে পড়ে, স্নেহা পাশে এসে দাঁড়ায়। তোমাদের জন্য একটা গিফট আছে। কি গিফট বাবা? দুজনে খুশি হয়ে যায়। খাম এগিয়ে দিয়ে সোহেলের দিকে তাকালো রিমন। সোহেল হাসি আড়াল করে বলে, তোমাদের বাইরে পড়তে যাওয়ার সবকিছু। তোমরা বাইরে পড়তে যাচ্ছ। মাহা আর মাওয়া একে অপরের দিকে তাকিয়ে কেঁদে দিল। রিমন ভরকে গেল। এমন হওয়ায় দুজনকে সামলাতে বলল, আরে আরে, পুরো কথাটা তো শোনো। তুমি খুব পচা, তোমার সাথে কথা নেই। দুজন কাঁদতে কাঁদতে বলে। সোহেল অতি কষ্টে হাসি চেপে বলে, তোমরা দুজনে যাচ্ছ। হুট করেই ওদের কান্না বন্ধ হয়ে গেল। দুজনে হেসে সোহেলকে জড়িয়ে ধরে। স্নেহা তাকিয়ে রইল, কিভাবে সামলাবে ওদের যখন ওরা জানবে ওরা দুজন আলাদা আলাদা দেশে যাচ্ছে। স্নেহা এখনই কিছু ভাবতে পারছে না। দেখতে দেখতে ওদের যাওয়ার দিন চলে এলো। স্নেহা দুজনকে রেডি করে নিয়ে আসে। সোহেলের মুখ মলিন, মন খারাপ। আদরের মেয়েরা কত বছরের জন্য চলে যাচ্ছে, কিন্তু তারপরেও কষ্ট আড়াল করে হাসির রেখা টেনে নিল। তোমরা রেডি? হ্যাঁ পাপা। তোমাদের কাছে পাপা একটা জিনিস চাইবে, দেবে? হ্যাঁ পাপা, দেব, বলো না। দুজনে একসাথে বলে। সোহেল একবার স্নেহার রিমনের দিকে তাকিয়ে ওদের বলে, কাঁদবে না তো, আর নিজেদের সিদ্ধান্ত বদলাবে না। আচ্ছা। দুজনে মাথা নেড়ে সম্মতি জানায়। তোমরা দুজন আলাদা দেশে যাচ্ছ। কথাটি শুনেই মাহা আর মাওয়ার মুখ মলিন হয়ে গেল। দুজনের চোখে সমুদ্রের মতো পানি নেমে এলো। এখনই যেন আছড়ে পড়বে। স্নেহা আল্লাহর নাম জপ করতে লাগলো। আমি মাহাকে ছেড়ে কি করে থাকবো বাবা? কাঁদো কাঁদো কণ্ঠে বলে মাওয়া। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন এমন করলে পাপা? তুমি খুব পচা, খুব। বলেই কেঁদে দেয় মাহা। সোহেলের কষ্ট হলেও সেটা আড়াল করে নেয়, কারণ সোহেল জানে এরা একসাথে থাকলে এদের লেখাপড়া হবে না। নিজেকে সামলে নিয়ে বলে, কয়েকটা বছর, বেশি না। আই হেট ইউ পাপা। বলেই দুজনে দৌড়ে বাইরে চলে যায়। সোহেল চোখ বন্ধ করে নিল। ভেতরে ভাঙার শব্দে যেন বড়ই মারাত্মক। মেয়েদের মুখে এমন কথা শুনে সোহেল নিজেকে অপরাধী ভাবতে থাকে। রিমন এসে সোহেলের সামনে বসে। এখন ভেবে লাভ নেই, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। ওরা আমার উপর অভিমান করলো রিমন। করারই কথা, চল। কিছু না বলে সোহেল বেরিয়ে গেল। মাহা মাওয়া ফ্লাইটে ওঠার আগে একবারও কথা বলেনি ওদের সাথে। প্রচন্ড রাগ অভিমান নিয়ে দুই বোন পাড়ি দিল দূর দেশে, নিজেদের ভবিষ্যৎ গড়তে। 15 বছর পর ফ্যাশন ইন দ্য ওয়ার্ল্ড। সবাই ছোটাছুটি করছে, কারণ একটু আগে নিউজ এসেছে কিছুদিন পরে যে ম্যাগাজিন লঞ্চ হবে তার কপি নাকি মার্কেটে পাওয়া গেছে। আর এতেই সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। এই কোম্পানির সবকিছু ইউনিক। কোম্পানির মালিক সবকিছু নিখুঁত পছন্দ করেন। তার অফিসের সমস্ত মেল স্টাফ, কারণ তিনি মেয়ে পছন্দ করে না। অবশ্য তারও কারণ আছে, তবে সেটা সবারই অজানা। এক নামে পুরো শহর কাঁপে। ফয়সাল মাহবুব। অবাধ্যতা, বিশ্বাসঘাতকতা তার অপছন্দের তালিকায় সবার আগে। একবার যে এই কাজ করবে, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না। মৃত্যুই তার একমাত্র শাস্তি। তাই সবাই যথাসাধ্য চেষ্টা করে যাতে ফয়সাল মাহবুব রেগে না যায়। রাগ বলতে তাকে আজ পর্যন্ত কেউ রেগে যেতে দেখেনি। তিনি যথেষ্ট শান্ত একজন মানুষ। কথা খুব কমই বলেন, বেশি কথা তার পছন্দ না। 6 ফিট বরাবরের উচ্চতা, সুঠাম দেহের অধিকারী। গায়ের রং অতি ফর্সাও না, আবার অতি কালোও না। শুদ্ধ বাংলায় যাকে বলে শ্যামবর্ণের অধিকারী, তবে মুখ জুড়ে মায়ার ছড়াছড়ি। কালো ঘন কুচকুচে চাপদাড়ির কারণে সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। গালের সাথে মিশে থাকা চাপদাড়িতে এত মায়া লাগে, সেটা কেউ এই লোককে না দেখলে বুঝবে না। হয়তো চুপচাপ থাকা মানুষগুলো আসলেই মায়াবী হয়। ফয়সাল মাহবুব এর পছন্দের তালিকার শীর্ষে বিরাজমান নীরবতা ও গম্ভীরতা। একটা মানুষ এতটা চুপ থাকতে পছন্দ করে তা একে না দেখলে বোঝা যাবে না। অফিসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে গেল। কালো শার্ট, কালো কোট, হাতে রোলেক্সের ঘড়ি, কালো শু, সব মিলিয়ে যেন কালোতেই নিজেকে আবদ্ধ করেছে ফয়সাল। খুব বেশি না, হয় কালো না হয় অ্যাশ কালারের, এই দুটোতেই সবসময় দেখেছে তাকে। নিজের ক্যাবিনে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে যায় ফয়সাল।
ঘুরে দাঁড়িয়ে ম্যানেজারের দিকে তাকালো। চোখের ভাষা যেন বুঝে গেল ম্যানেজার, সামনে এসে দাঁড়ায়। স্যার হোয়াটস হ্যাপেন্ড? স্যার, নিউ ম্যাগাজিনের কপি মার্কেটে পাওয়া গেছে। ভ্রজোরা কুচকে নিল। সো সবাই বলছে আমাদের কোম্পানি কপি করতে চাইছে। টেবিলে আসুন। বলেই ফয়সাল চলে গেল। ম্যানেজার রুমাল দিয়ে ঘাম মুছে নেয়, সবার দিকে তাকিয়ে বলে, মরে গেলে মাফ করে দিও সবাই। আমি সবাই অসহায়ের মতো তাকিয়ে রইল। ক্যাবিনে প্রবেশ করতেই ফয়সাল চেয়ার থেকে ইশারা দিয়ে বলল, সিট ডাউন। চোখ জোড়া ফোনের স্ক্রিনে স্থির। ম্যানেজার বসে পড়ে। নিউ মিটিং এর ব্যবস্থা করুন, আমরা ম্যাগাজিন চেঞ্জ করব, আর তা আজকের মধ্যেই। স্যার, কিভাবে সম্ভব? ফ্যাশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ সব পসিবল। ওকে স্যার। অ্যান্ড লাস্ট ওয়ান, যে কোম্পানি থেকে কপি এসেছে তার সাথে মিটিং এর ব্যবস্থা করুন, আর খুঁজে বের করুন কে এই কাজ করেছে। আই এম শিওর অফিসের মধ্যে কেউ একজন। কিন্তু স্যার, কে করবে এমন? বাংলা একটা প্রবাদ আছে, চেয়ারে হেলান দিয়ে বলে ফয়সাল। কি স্যার? ঘরের শত্রু বিভীষণ। বলে ফোন হাতে তুলে নিল আবারও। ইউ ক্যান গো নাও। ম্যানেজার চলে যায়। ক্যাবিন থেকে বেরিয়ে দেয়ালে হেলান দিয়ে বড় নিঃশ্বাস নেয়। এত ঠান্ডা কণ্ঠে এত ভয়াবহতা কেন থাকে? আল্লাহ জানে কার মরার স্বাদ জেগেছে। বলেই চলে গেলেন ম্যানেজার। বন্ধুদের সাথে ফার্ম হাউসে বসে আছে শাকিল মির্জা। গায়ের রং ফর্সা, 5 ফিট 10 ইঞ্চি উচ্চতা, হাফ হোয়াইট একটা শার্ট আর তার উপরে ব্ল্যাক জ্যাকেট পরা। ড্রিঙ্ক করতে করতে অর্ধমাতাল অবস্থায় আবারও গ্লাসে ড্রিঙ্ক ঢেলে নিয়ে গ্লাস তুলে চুমুক দেয়। এমন সময় ফোন বেজে ওঠে। দুহাতে চোখ কষলে ফোন রিসিভ করে কানে ধরল। কোথায় তুমি? ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে আসে। বাবার আওয়াজ শুনে যেন শাকিলের মাতলামো এক মুহূর্তে ছুটে গেল। উঠে দাঁড়িয়ে যায়, গলা পরিষ্কার করে বলে, ড্যাড, আমি ফ্রেন্ডসদের সাথে। 10 মিনিটের মধ্যে যেন আমি তোমাকে বাড়িতে পাই। বাট ড্যাড। কিছু বলার আগেই ফোন কাটার শব্দ শোনা গেল। ফোন পকেটে রেখে শাকিল জ্যাকেটের কলার ঠিক করতে করতে বলে, গাইস, আজকের মতো বাই। আমার বাবা ডেকেছে, যেতেই হবে। জানা বাসাই, আজকে দেখিস আঙ্কেল তোকে কি করে। আবে ওই, তুমি বন্ধু না শত্রু? ভ্রু কুচকে বলে শাকিল। আচ্ছা, তুই যে আঙ্কেল রাগ করবে আবার। বাই। বলেই বেরিয়ে পড়ে শাকিল। বাইকে বসে সানগ্লাস চোখে দিয়ে চুলগুলো দুহাতে নেড়ে দিল। বিশাল বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন সেলিম মির্জা। চোখে চশমা, চোখ দুটিতে গম্ভীরতা উপচে পড়ছে। নিজের একমাত্র ছেলের প্রতি প্রচুর বিরক্ত তিনি। ছেলেকে শতবার বুঝেও বিজনেসের হাল ধরাতে পারেনি। ছেলে গিয়ে যোগ দিল পুলিশের চাকরিতে। ট্রেনিং শেষ করে এসপি পদ নিয়ে ফিরে এসে শাকিল। তবে এখনো পোস্টিং হয়নি, তাই এদিক ওদিক করে সময় কাটাচ্ছে। বাবাকে জমের মতো ভয় পেল বাবার প্রচুর অবাধ্য শাকিল। চাবি উপরে ছুঁড়ে আবার হাতে ধরে ফেলে। এমন করতে করতে বাড়িতে প্রবেশ করলো শাকিল। মুখে শীষ বাজিয়ে চলেছে। বাবাকে দেখে থেমে গেল। সোফায় গিয়ে ধপাস করে বসে পড়ল। শাকিলের দিকে একবার তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করে, কোথায় ছিলে কাল সারা রাত? ফ্রেন্ডসদের সাথে পার্টিতে। সাবলীল ভাবে বলে শাকিল। তোমার পার্টি মানেই তো ওই সব। তুমি কি একটু শোধরাবে না? বিজনেসের হাল ধরতে বললাম, তাও ধরলে না। শেষে গিয়ে চোখ দিলে পুলিশে। কয় টাকা বেতন পাবে? বেতনের জন্য না, আমার ইচ্ছে। ইটস মাই প্যাশন ড্যাড। কিসের পেশন? সরকারের গোলাম হয়ে থাকবে? আমার গোলামি একদম পছন্দ না। আমার গোলামি খাটতে 1000 জন লাগে। তুমি এসব বলার জন্য ডেকেছ? মানে কি, তোমার চিঠি এসেছে তাই ডেকেছি, তাই নাও। বলেই খাম টেবিলে ছুঁড়ে মারে সেলিম মির্জা। শাকিল খাম উঠিয়ে নেয়, চিঠি বের করে হাসি মুখে বলে, পোস্টিং হয়ে গেছে। তুমি আমার কথা শুনবে না তো? ড্যাড, অনেকটা দিন করি, ভাল লাগে না। লাগলে চলে আসো। আর তুমি তো জানো আমার এক জিনিসে মোট বেশি দিন জমে না। মন উঠে গেলে চলে আসবো। তোমাকে আমি বিশ্বাস করি না। হাসতে হাসতে শরীর এলিয়ে দিল শাকিল। শাকিলের পোস্টিং হয়েছে চট্টগ্রামে। নিজের ব্যাগ লাগেজ গুছিয়ে নিল শাকিল। নতুন এক জেলায় তার আগমন হবে। পুরো জেলায় দায়িত্ব তার কাঁধে। সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি, যা প্রকাশ করার মতো না।
অফিসের ছাদে রাজকীয় চেয়ারে বসে আছে ফয়সাল। পাশেই সেই কোম্পানির মালিক যে কোম্পানি কপি পাবলিশ করেছে। একপাশে দাঁড়িয়ে আছে অফিসের সমস্ত স্টাফ। ফয়সাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। সমস্ত স্টাফ ভয়ে থরথর করে কাঁপছে। 20 তলা ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে আছে সবাই। ফয়সাল হাঁটতে হাঁটতে একদম কিনারায় চলে যায়, তারপর ঘুরে দাঁড়ায়। আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। এর আগে যদি সত্যটা না বলো, আসল দোষীর সামনে না আসো, তাহলে তারপরের নামটা আমি বলবো। আর আমার মুখ দিয়ে উচ্চারণ করতে হলে এতটাও ভালো হবে না, তাই ভেবে নাও সবাই। 1 2 3 4 5 6। ফয়সাল আর কাউন্ট করার আগেই একজন স্টাফ বেরিয়ে আসে, মাথা নিচু করে বলে, স্যার প্লিজ মাফ করে দিই, এবারের মতো আর হবে না। আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম, আর হবে না স্যার, বিশ্বাস করুন। ফয়সাল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। পকেট থেকে এক হাত বের করে উঁচু করে ধরে হাতে কিছু টাকা শান্ত কণ্ঠে বলে, এগুলো নাও, এদিকে এসো। ফয়সালের এমন ব্যবহার দেখে সবাই অবাক। যে সবসময় বিশ্বাসঘাতকদের শাস্তি দিয়ে এসেছে, সে টাকা কেন দিচ্ছে? স্টাফ আস্তে আস্তে এগিয়ে গিয়ে টাকাগুলো নেওয়ার জন্য হাত বাড়ায়। ফয়সাল ঘুরে এক ধাক্কা দিতেই লোকটি পড়ে গেল। লোকটি পড়ে যাওয়ার সাথে সাথে হাতে থাকা টাকাগুলো ছুঁড়ে মারে নিচের দিকে। বাতাসে কিছু টাকা উড়ে এসে ছাদে পড়ে। ম্যানেজার রুমাল বের করে ঘাম মুছে নেয়। কোম্পানির মালিক বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। থরথর করে কাঁপছে লোকটি। ফয়সাল এগিয়ে এসে ম্যানেজারের উদ্দেশ্যে বলে, আমি চলে যাচ্ছি, সব দিক খেয়াল রাখবেন। আর বলেই লোকটির দিকে তাকালো। নেক্সট টাইম আজকের ঘটনা মাথায় রাখবেন। আমার অফিস আমার জান, আমার কাজ আমার ধর্ম, আর যে এসবে আঘাত করে তাকে আমি ছেড়ে দিই না। ফয়সাল মহাবীর বিশ্বাসঘাতকের চরমভাবে ঘৃণা করে। মাইন্ড ইট। বলে মৃদু হেসে চলে গেল ফয়সাল। ফয়সাল চলে যেতেই ম্যানেজার এসে পানির বোতল খুলে ঢকঢক করে পুরো বোতলের পানি খেয়ে নিল। হ্যাপি বার্থডে ভাইয়া। কেক হাতে হাসি মুখে বলে স্নেহা। কি স্নেহা, বয়স কম হলো না, এখনো কি বার্থডে? ভ্রু কুঁচকে বলে সোহেল। হ্যাপি 50তম বার্থডে। বলেই হেসে দেয় রিমন। স্নেহা আর সোহেল হেসে ওঠে। দেখতে দেখতে 50 হয়ে গেল, ভাবা যায়। আসলে দেখ কতটা সময় পার হয়ে গেছে, মনে হচ্ছে কালই সব নতুন ছিল। রিমন, সময়টাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই। আচ্ছা, স্নেহা, মায়া আর মাওয়া ফোন করেছিল? স্নেহার দিকে তাকিয়ে বলে সোহেল। না ভাইয়া, সকাল থেকে করেনি। ও, তাহলে করবে হয়তো। সোহেলের মুখে প্রকাশ না করলেও মনে মনে একটু মন খারাপ করলো। প্রতিবার মেয়েরাই সবার প্রথমে উইশ করে, কিন্তু আজ হঠাৎ ড্রাইভার হন্তদন্ত হয়ে ছুটে আসে। ড্রাইভারকে দেখে সোহেল ভ্রু কুঁচকাল। কি হয়েছে করিম সাহেব, আপনাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? স্যার বাইরে চলুন। কি হয়েছে? প্রশ্ন করে রিমন। স্যার আগে চলুন। করিমের পেছনে সবাই যেতেই সবার চোখ কপালে। দুটি লাগেজ দুদিকে অবহেলায় পড়ে আছে। গোল গাউন পরা দুটি মেয়ে, দুজনেই সেম ডিজাইনের গাউন পরেছে, অফ শোল্ডারের। দুজনের চুল খোলা, একজনের সিল্কি আর একজনের কার্লি। চুলগুলো কোমর অবধি এসে থেমেছে। হাই হিল পরে দুজনেই গাড়ির উপর বসে আছে, পা ঝুলিয়ে রেখে। গুনগুনিয়ে গান গাইছে দুজনেই। হাতে থাকা কেকটা কেটে দুজনেই খাচ্ছে। সবাই অবাক হয়ে যায়। সোহেল হাসি চেপে রাখতে পারে না, চোখে পানি টলমল করছে। আনন্দ অশ্রু যাকে বলে। স্নেহা দুহাতে মুখ চেপে ধরে হাসতে থাকে। মাহা আর মাওয়া গুনগুনিয়ে গান গাইছে। হ্যাপি বার্থডে পাপ্পা, হ্যাপি বার্থডে। মাহা, মাওয়া। বাবার ডাক শুনে দুজনেই তাকায়। দুজনেই স্বাভাবিক, যেন কিছুই হয়নি। গাড়ির একপাশে কেক রেখে দুজনে লাফ দিয়ে নেমে পড়ে। সোহেল দুহাত বাড়িয়ে দিতেই দুজনে এসে বুকের উপর আছড়ে পড়ে। এত বছর পর মেয়েদের বুকে জড়িয়ে সোহেল যেন পরম সুখ অনুভব করতে লাগলো। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়তে দিল না। পাপ্পা সারপ্রাইজ না? দুজনে বলে ওঠে। হ্যাঁ। মাথা নেড়ে হেসে বলে সোহেল।
স্নেহাকে জড়িয়ে ধরে দুজনেই চেপে ধরে। মাম্মা কতদিন পর, উফ কি যে শান্তি। আচ্ছা অনেক হয়েছে, এবার চলো আগে ফ্রেশ হয়ে খাবে, তারপর সব শুনবো। আমাকে তো সবাই ভুলেই গেছে। অসহায় মুখ করে বলে রিমন। মাহা আর মাওয়া রিমনকে জড়িয়ে ধরে। আমার আমুরা চলো এবার ভেতরে খেয়ে আমরা খুব গল্প করব। নো ওয়ে বাপ্পা, আমরা এসেছি আগে শহর তো ঘুরে দেখি, কতদিন আমরা আলাদা ছিলাম। আগে ফ্রেশ তো হয়ে নাও। নো পাপ্পা, আমরা এসে খাবো, এখন গেলাম। বলেই মাওয়ার হাত ধরে টেনে গাড়িতে বসায়। টাটা দিয়ে দুজনে বেরিয়ে পড়ল। সোহেল কিছু বলতে গিয়েও পারল না। ভাই ওরা আগের মতোই আছে, একটু বদলায়নি। দেখতেই পাচ্ছি কত বড় দুষ্টু। দেখেছিস কোথায় আগে আমাদের সাথে সময়টা কাটাবে, তা না করে বাইরে চলে গেল। দেখতে হবে না কার মেয়ে। আর চোখে তাকিয়ে বলে রিমন। সোহেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে রিমন হেসে ভেতরে চলে যায়। আহমদ মেনশন। পুরো পরিবেশ থমথমে, কারো মুখে কোনো কথা নেই। সবার নিস্তব্ধতা পরিবেশ আরো ভয়ঙ্কর করে তুলেছে। রিমন স্নেহা এক পাশের সোফায় বসে আছে, সোহেল দাঁড়িয়ে আছে, দুহাত পেছনে ধরে রেখেছে, চোখে রাগের ছাপ স্পষ্ট। তিক্ত মেজাজ নিয়ে অন্যদিকে মুখ ফেরালো। সামনেই দাঁড়িয়ে আছে মাহা ও মাওয়া। দুই বোন একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে, মাথা নত তাদের। নীরবতা ভেঙে কঠোর কণ্ঠে বলে ওঠে সোহেল। তোমাদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। নিজেদের পড়ালেখা কমপ্লিট না করে তোমরা দেশে ফিরে এলে কোন সাহসে? আর কয়েকটি বছর অপেক্ষা করলে কেমন ক্ষতি হতো? মাহা মাওয়া একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে। দুজনেরই ভয়ে শরীর হিম হয়ে আসছে। দুজনেই চুপ। দুজনকে চুপ থাকতে দেখে সোহেল আরো রেগে যায়। তোমরা কি ভাবো চালাক শুধু তোমরা? আমি তোমাদের আলাদা আলাদা দেশে পাঠিয়েছিলাম, যথেষ্ট দূরত্ব বজায় রেখেই আমি তোমাদের পাঠিয়েছি। কিন্তু তোমরা দুজনই একই সাথে দেশে কিভাবে এলে? ভ্রুকুচকে প্রশ্ন করে সোহেল। মাহা মাওয়া চমকে সোহেলের দিকে তাকালো। দুজনের চোখে আতঙ্কের ছাপ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। তারপর সোহেলের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, ওয়েট, আমি বলছি। তোমাদের এখান থেকে পাঠানোর পর কয়েক বছর যেতেই তোমরা এক হয়ে গেছিলে। তোমাদের বয়স চলছে 19, আর তোমরা লেখাপড়া কমপ্লিট না করেই চলে এলে। যে কারণে তোমাদের পাঠিয়েছিলাম তার কিছুই হলো না। তোমরা কি ভাবো শুধু তোমরাই চালাক? মাহা আর মাওয়া সোহেলের ধমকে কেঁদে দেয়। ওদের কান্না দেখে সোহেলের রাগ দমে গেল, তবে সেটা ওদের বুঝতে না দিয়ে কড়া স্বরে বলল, তোমরা আবার ফিরে যাচ্ছ, এটাই শেষ কথা। না পাপা প্লিজ, এমন করো না, আমরা আর যেতে চাই না, প্লিজ আমাদের পাঠিও না। যা বলবে আমরা তা করব, খুবই শান্ত হয়ে চলবো, প্লিজ পাপা। দুজনেই একসাথে বলে। আচ্ছা, আরো একটা অপশন আছে। কি অপশন পাপা? চোখ মুছে বলে মাহা। আমি বিয়ের কথা বললে তোমরা না করবে না। বিয়ের কথা শুনে দুজনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার মতো হয়ে গেল। একে অপরের দিকে তাকালো। মাওয়ার কিছু বলে ওঠার আগেই মাহা বলে উঠল, আমরা রাজি পাপা, বিয়ে তো করতে হবে, করে নিব, প্লিজ তারপরও বাইরে যেতে বলো না। মাওয়া মাহার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। কোন সুখে বিয়ের কথাতে রাজি হয়ে গেল। একবারও ভাবলো না। মাওয়া রেগে মুখ ফিরিয়ে নেয়। সোহেল ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, যদি এতে কোনো বাগড়া দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। যাও, দুজনে এবার রুমে যাও। বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে মাহা যাওয়ার জন্য পা বাড়ালো। মাওয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন ফিরে ওর হাত ধরে টান দিল। চল, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? মাওয়া কিছু না বলে চুপচাপ চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল সোহেল। তারপর রিমনকে বলল, রিমন, এদের আমি বিশ্বাস করি না। হ্যাঁ বলেছে মানে নিশ্চিত কোনো ঝামেলা পাকাবে। সামনে এদের জন্মদিন, এরপরে আমি ওদের বিয়ে দেব। কিন্তু এত ছোট। রিমনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সোহেল। ওরা বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছে। শুধু বাচ্চামি ধরে রেখেছে নিজেদের মাঝে। বলেই সোহেল চলে গেল। স্নেহা রিমনের দিকে তাকিয়ে হেসে দিল। ভাইয়া একদম নাস্তানাবুদ করে রেখে দিয়েছে ওরা। আর বলবো না, ওরা আসলেই দুষ্ট। বলে রিমন মৃদু হাসলো। সারা রুম এলোমেলো।
মাওয়া মাহাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষণ বালিশ ছুটছে, কিছুক্ষণ বই, টেডি বিয়ার, আর মাহা ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছে। তুই কোন আঙ্কেলে বিয়ের কথায় রাজি হয়ে গেলি? বেডের এক পাশে দাঁড়িয়ে বলে মাওয়া, অন্য পাশে মাহা হাঁপাচ্ছে। আমার কথাটা তো শোন মাওয়া। রাখ তোর কথা, আমরা রাজি পাপা, বিয়ে তো করতেই হবে, করে নেব। এই, তোকে নাচতে নাচতে কে বলতে বলেছিল? পাপা যদি বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে তাহলে আমার জনকে তুই করে নিবি। আমি কোনো বিয়ে করব না, বলে দিলাম। বলেই হাতে থাকা টেডি বিয়ার ছুঁড়ে মারে মাহার দিকে। মাহা টেডি বিয়ার ধরে নেয় আর বলে, জি না, আমরা কেউই করবো না বিয়ে। মানে? অবাক হয়ে বলে মাওয়া। আরে বনু, তুই দেখ, আমরা যদি বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যাই আবারও বাইরে পাঠিয়ে দেবে, যা আমাদের হাতের নাগালের বাইরে। আমরা আটকাতে পারবো না, কিন্তু দেখ, বিয়ের জন্য দেখতে এনেই আমরা আটকাতে পারবো যে কোনো ওয়েতে। তাই আমি এই পথ বেছে নিলাম। তুই শিওর তুই পারবি? ভ্রু কুচকে বলে মাওয়া। কেন পারবো না মা, এই মাদামি। কেন তুই পারবি না? কপাল ভাঁজ করে বলে মাহা। তেমন না, কিন্তু পাপা একবার জানলে কি হবে জানিস? আরে ধরা পড়লে চোখের পানি আছে তো। প্লিজ পাপ্পা, আর হবে না। মাওয়া হেসে দিল। যাক বাবা, বিয়ের টেনশন মাথা থেকে গেল। বলেই ধপ করে বিছানায় বসে পড়লো মাওয়া। মাহা একটু দূরত্ব বজায় রেখে বসে টেডি বিয়ার জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, জানিস টেডি, একটু আগে কিনা আমাকে খুব তাড়া করেছে, আবার মেরেছেও, বকেছেও। এখন দেখ, আমাকে আদরও করলো না, না আমাকে বকে নিল। কথাগুলো বলার সময় আর চোখে বারবার মামার দিকে তাকাচ্ছিল। মাওয়া হেসে এসে ঝাঁপিয়ে পড়ে মাহার উপর। দুই বোনের হাসিতে পুরো রুম গম গম করতে থাকে। অন্ধকার পছন্দ না ফয়সালের, আবার আলোও পছন্দ না। পুরো বাড়ি জুড়ে হরেক রকমের ডিম লাইট লাগানো। ড্রিম লাইটের আবছা আলোয় ফয়সালের চোখে ঘরটা এত সুন্দর দেখতে লাগে বলার বাইরে। আবছা আলোতে থাকতেই পছন্দ করে ফয়সাল। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসে ফয়সাল। আবছা আলোয় মুখটা অনেক মায়াবী লাগছে। শ্যামবর্ণের মানুষরা এমনিতেই মায়াবী হয়, তার উপর ফয়সালের মুখ জুড়ে এমনিতেই মায়ার অভাব নেই। কয়েক বছর আগে ফয়সালের বাবা মারা যান। নিজের বাবার সমাধি নিজের বাড়ির ভেতরেই করে ফয়সাল। প্রতি বছর মৃত্যুবার্ষিকী বেশ জমিয়ে পালন করে। আশেপাশের সমস্ত এলাকার সবাই দেখতে আসে। ভালোবাসা বলতে একমাত্র বাবাই ছিল ফয়সালের, কিন্তু সেও মাঝপথে এসে সঙ্গ ছেড়ে দিল। আশেপাশের সমাজের আবর্জনা যাতে তার বাবার গায়ে না লাগে সে কারণে বাড়িতেই বাবাকে কবর দেয়, আর অতি সুন্দর করে সমাধি বানিয়ে রেখেছে। সেই রুমে ফয়সাল বেশিরভাগ সময় কাটে। তবে মন খারাপের সময় ফয়সাল ওখানে পা রাখে না, কারণ ফয়সালের মন খারাপ দেখলে হয়তো তার বাবার মন খারাপ হবে। 25 বছর বয়সী এই যুবক নিজের নাম অনেক উঁচুতে বাঁধিয়ে রেখেছে। পুরো শহর, পুরো বিশ্ব এক নামে চেনে, ফয়সাল মাহবিব। কিন্তু অনেকেই দেখেনি তাকে। খুব কমই প্রেস মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন করে ফয়সাল। বারান্দায় বসে বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফয়সাল। আজ মন খারাপ তার, ভীষণ বাজে ভাবে মন খারাপ। কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছে না। মন খারাপের কারণ অজানা। ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলো। কিছুক্ষণ স্ক্রল করতেই দেখলো এক মেয়ে এক লাইভ শেয়ার করছে, অডিও লাইভ। ফয়সাল ক্লিক করতেই এক মধুর কণ্ঠ শোনা গেল, গান গাইছে। কণ্ঠটা শুনে ফয়সালের মুখে অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে। খালি কণ্ঠে যে কেউ এত সুন্দর করে গান গাইতে পারে তা আজ জানতে পারলো ফয়সাল। কিছুক্ষণ শুনেই রেখে দিল, তারপর হেলান দিয়ে বসে চেয়ারে, মুখে হাসির রেখা ফুটে আছে। মন ভালো হয়ে গেছে ফয়সালের। কেন ভালো হলো নিজেও জানে না। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতেই ঘুমের দেশে তলিয়ে গেল ফয়সাল। এই শান্তি জিনিসটা বড্ড আজব, কখন কোথায় কার মাঝে মিলে কেউ জানে না। শাকিল কোয়ার্টারে এসে পোশাক বদলে নেয়। সরকার থেকে তাকে কোয়ার্টার দেওয়া হয়েছে, এসপি বলে কথা। এক মগ কফি বানিয়ে সোফায় বসে পড়ল। জেলাতে আসতে না আসতেই একটা কেস চলে এলো। ওসিরা গাফিলতি করবে বলে তাদের সাথে থেকে শাকিল ইনভেস্টিগেশন করবে, যাতে কেউ ফাঁকি না দেয়। কফি খেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা শীতল বাতাস এসে জড়িয়ে নিচ্ছে পরম আবেশে। হঠাৎ ফোন বাজতেই দেখলো বাবার ফোন। ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে আবার সরিয়ে নিল। সেলিম মির্জার চেঁচামেচিতে শুনতে শুনতে জীবন গেল শাকিলের। হোয়াটস হ্যাপেন্ড ড্যাড? কেন এত চেঁচামেচি করছো? তা নয়তো কি করব,
এক হয়েছো তুমি আর এক হয়েছো তোমার মা। ড্যাড, মাকে নিয়ে কিছু বলবে না। সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছ আর আমি কিছু বলবো না? তোমাদের কাজ কি বলো তো? তোমরা দিনে 24 ঘন্টার মাঝে 23.5 ঘন্টা ঝগড়া করতে থাকো। এই আর নতুন কি? আমাকে দোষ কম দে। হ্যাঁ সেটাই, ফাটাফাটি পর্যায়ে চলে যাবে একেবারে। তুই আসবি কবে? আরে ড্যাড, আজকে এসেছি, আসবো কবে মানে? তাড়াতাড়ি ছুটি নিয়ে আসবি। আচ্ছা দেখা যাবে। খেয়েছো নাকি শুধু ঝগড়াই করছো? খেতে আর দিলি কই? ওপাশ থেকে ঘর কাঁপানো হাসির শব্দ আসে। সেলিম মির্জাও হাসে। ছেলের হাসি তার এত ভালো লাগে, হয়তো প্রতিটি বাবারই ভালো লাগে। মাহা মাওয়া সকালে রেডি হয়ে নিচে নামে। সোহেল রিমন অনেক আগেই চলে গেছে অফিসে। স্নেহা দুজনকে দেখে ভ্রু কুঁচকালো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? মাহা মাওয়া একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তারপর মাহা বলল, মাম্মা প্লিজ যেতে দাও, আমরা ঘুরে চলে আসবো। একদম না, বাবারা জানলে বকবে। তুমি আছো না, যেতে দাও না, ওরা আসার আগে আমরা ফিরে আসবো। জড়িয়ে ধরে বলে মাওয়া। সত্যি? হ্যাঁ মাম্মা। দুজনে একসাথে। আচ্ছা যাও। দুবোন একই পোশাক পরেছে, গোল গাউন, ওড়না গলায় ঝোলানো, আর চুলগুলো দুজনে খুলে রেখেছে। একজনের কার্লি আর একজনের স্ট্রেট। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দুজন। ফুসকার গাড়ি দেখে দুই বোন থামালো। খাবি মাহা? কি এটা? ভ্রু কুঁচকে বলে মাওয়া। জানি না, তবে টেস্ট করলে ক্ষতি নেই। চল। দুজনেই ফুসকা খেতে থাকে। খেতে ভালো লেগেছে তাই দুজনেই খাওয়া শুরু করে। এক ছেলে এসে মামার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। মাহা দেখে ফেলে, তারপর ছেলেটির হাত ধরে দেয়। কি সমস্যা, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে তো দেয়নি, এত গায়ে লাগছে কেন? আচ্ছা আমাকে দেননি। মামা এদিকে তাকাতো। মামা ফিরতেই ছেলেটির চোখ কপালে। দুজনেই একই দেখতে। আরে বাস, এরা তো জমজ রে, একটার সাথে আরেকটা ফ্রি। কি বলেন? ভ্রু কুঁচকে বলে মাওয়া। বললাম একটার সাথে একটা ফ্রি। কয়জন পায়? হবে নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? মাহার দিকে তাকিয়ে মামা ইশারা দিতেই মাহা এক চড় মেরে দেয়। ছেলেটা চড় খেয়ে মাটিতে পড়ে গেল। মাহা মাওয়ার দিকে তাকিয়ে বলে, বিল্লি গাড়িতে বসে পড়, আমি দেখছি। বলেই ছেলেটির দিকে এগিয়ে গেল। মাটিতে বসে বলল, কি ব্যাপার, এক চড়ে কাট। ওয়ান নাইট কিভাবে কি করবে বলো তো? এই তুই জানিস আমি কে? ছেলেটা বলার আগেই মাহা উঠে এক পা দিয়ে ছেলেটির পেটে চাপ দিল। হিল জুতো পরাতে ছেলেটি ব্যথায় কুকিয়ে উঠল। তুই জানিস না আমি কি? মা ইমাদ। আমার বোনের গায়ে হাত দিবি, আবার ওয়ান নাইট স্ট্যান্ড? মেয়ে দেখলে ওয়ান নাইট স্ট্যান্ড, তাই না? চল আজ ওয়ান ডে স্ট্যান্ড হয়ে যাক। বলেই আরো জোরে পা দিয়ে চাপ দিল। কলার ধরে তুলে নিয়ে নাক বরাবর ঘুষি দিল। ছেলেটি নাক থেকে রক্ত বেরিয়ে আসে। শাকিলও ওসির সাথে কথা বলছিল। কিছু দূর চোখ পড়তেই দেখলো কিছু মানুষের জটলা। এগিয়ে গিয়ে ভিড় ঠেলে দেখাতেই দেখলো এক মেয়ে এক ছেলেকে মারছে। মেয়েটিকে দেখে শাকিল অবাক হয়ে গেল। এমন মেয়ে, এমন মার! শাকিল এগিয়ে গেল। এক্সকিউজ মি, কি হচ্ছে এটা? কি ছাড়ো না নাকি? ওহো, পুলিশের এন্ট্রি নিয়ে যায় নাকি? যত সব। বলেই দুহাত ছেড়ে নিল মাহা। আপনি এভাবে মারলেন কেন ওকে? তো কি করব? ও গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, ওয়ান নাইট স্ট্যান্ডও করতে চাইছিল, তাই আমি ওয়ান ডে স্ট্যান্ড করে দিয়েছি। শাকিলের হাসি পেল। হাসি চেপে বলল, ওইভাবে রাস্তায় মারধর করবেন না, আপনি মেয়ে মানুষ। কি মেয়ে বলে কি জাতা? আপনাদের মতো পুলিশরাই এসব অপরাধীদের প্রশ্রয় দেন। আমি কাউকে প্রশ্রয় দিচ্ছি না। আপনি পুলিশকে জানাতে পারতেন, এভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। মাহা খপ করে শাকিলের কলার ধরে ফেলে আর বলে, এমন 2 টাকার আইন আমি মানি না। যেখানে মেয়েদের নিরাপত্তা নেই সেখানে আবার আইন। শাকিল অবাক হয়ে গেল। একবার মাহার হাতের দিকে তাকালো, আর একবার মাহার দিকে। মেয়েটির সাহস থেকে মুগ্ধ শাকিল। মাথায় দুষ্টুমি চড়ে বসে। মাহার হাত ধরে নেয়, কলার ছাড়িয়ে বলে, অন ডিউটি পুলিশ অফিসারের কলার ধরার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। অফিসার, অ্যারেস্ট হার। সাথে সাথে ওসি এসে কনস্টেবলদের আদেশ দিল।
আর মাহার হাতে হ্যান্ডক্রাফ পরিয়ে দিল। মাহা নিজের হাতের দিকে তাকিয়ে রাগী চোখে তাকালো শাকিলের দিকে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন মাহা আসছে না, মাওয়া এগিয়ে গেল। কিছু দূর এগোতেই মামার চোখ কপালে। গাড়িতে করে মাহাকে নিয়ে যাচ্ছে, মাহার হাতে হ্যান্ডক্রাফ। মাওয়া কি করবে বুঝতে পারে না, কান্না আসছে। সাথে সাথে সোহেলকে ফোন করে গাড়ি নিয়ে ছুটে যায় বাবার অফিসে। মাহাকে লকআপে বন্ধ করে সামনের চেয়ার টেনে বসে পড়ে শাকিল। মুখে মুগ্ধতার হাসি, চোখে শীতল চাউনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহার দিকে। একটি গাউন পরেছে, কোমর অবধি আশা খোলা চুলগুলো দুপাশে সামনে ছড়িয়ে রয়েছে, হাতে হ্যান্ডক্রাফ। রাগ চেহারার মাধুর্য আরো ফুটিয়ে তুলেছে। আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমায় এভাবে বন্দি করে দিলেন? এখনো তেজ কমেনি? আমার কলার ধরছেন, এটাই কি যথেষ্ট নয়? আপনার মতো পুলিশ আমি আমার বাড়ির দারোয়ান হিসাবেও রাখবো না। মাহার রাগের বলা কথাগুলো শুনে শাকিল হাসলো, উঠে চলে গেল। ওসিকে বলল কেউ আসলে পাঠিয়ে দিতে। শহরের বিখ্যাত উকিল নিয়ে সোহেল থানায় উপস্থিত হলেন, সাথে রিমন। থানায় প্রবেশ করতেই আগে মেয়ের কাছে যান, হাতে হ্যান্ডকাপ পরানো। মেয়েকে দেখে সোহেলের রাগ বেড়ে গেল, দ্রুত স্থান ত্যাগ করে ওসির সামনে গিয়ে বসলো। আমার মেয়েকে অ্যারেস্ট করার কারণ? সরি স্যার, আমরা করিনি, এমপি স্যার করেছেন। এসপি? ভ্রু কুঁচকালো সোহেল। স্যার আপনি কেবিনে যান, উনি আছে। সোহেল ক্যাবিনে প্রবেশ করতে শাকিল হেসে বসতে বলল। অল্প বয়সী এক যুবক। সোহেল বসে রিমনের দিকে তাকালো। আমি সোহেল আহমেদ। আমার মেয়েকে অ্যারেস্ট করার কারণ? কিছুই না, শুধু একদিন সাহায্য করার জন্য আটকে রেখেছিলাম। রাস্তায় মারামারি করছিল, আজ মারামারি করছে, কাল যদি তারা দলবল নিয়ে হামলা করে, হাজার হোক মেয়ে মানুষ। সোহেল রিমনের দিকে তাকাতে রিমন অসহায় দৃষ্টিতে তাকালো। আমি ওকে নিয়ে যেতে পারি? কোনো জামিন লাগবে? না না, জামিন লাগবে না, আপনি নিয়ে যেতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন, ও আপনার মেয়ে নয়, ধানি লঙ্কা। আমাকেও ছাড়েনি, রাস্তায় আমার কলার ধরে নিয়েছিল। সোহেল চোখ খিঁচে বড় নিঃশ্বাস নিল। আই এম সরি, কিছু মনে করবেন না, আসলে একটু বেশি চঞ্চল। প্লিজ, আমি আপনার ছেলে বয়সী, আপনি সম্বোধন করে আমাকে লজ্জা দিবেন না। হাসি মুখে বলে শাকিল। সোহেল হাসলো। আসুন বলেই মাহার সামনে গিয়ে দাঁড়ায়। লকআপ খুলে দিতেই বেরিয়ে আসে মাহা, হাতের হ্যান্ডক্রাফ দেখিয়ে বলে, এটা খোলার জন্য কি ইনভিটেশন দিতে হবে? বাবাকে দেখে যেন গলার জোর বেড়ে গেল মাহার। শাকিল ভ্রু কুঁচকে হাতের হ্যান্ডক্রাফ খুলে দিল, তারপর বলল, নেক্সট টাইম এমন কিছু করলে একেবারে কোর্ট অব্দি নিয়ে যাব, সো বি কেয়ারফুল। মাহা একটু এগিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে জেলা ছাড়া যদি না করেছি, আমার নাম মাহানা। আমি জেলা ছাড়ছি না, আর ছাড়লেও আপনাকে ছুঁচের মতো সোজা করে তবেই যাব। বলেই হাসলো শাকিল। স্টুপিড। মাহা। সোহেলের গম্ভীর কণ্ঠ। মাহা গিয়ে সোহেলকে জড়িয়ে ধরে। রিমন যাও, আমি আসছি। রিমন মাহাকে নিয়ে গাড়িতে বসলো। শাকিলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, থ্যাংক ইউ, একদিন দাওয়াত রইল। শিওর। হাসি মুখে বলে শাকিল। বাসায় প্রবেশ করতেই মামা জড়িয়ে ধরে মাহাকে। ইস, তোকে মারিনি তো। আমাকে কি মারবে? আমি কি ফাঁসি আসামি? ভ্রু কুঁচকে বলে মাহা। না, শুনেছি পুলিশটা ভালো হয় না। তাই ঠিক, এই আস্ত বজ্জাতকে শায়েস্তা করতে হবে। বেশি কষ্ট পেয়েছিস? কাল থেকে বাড়ির বাইরে যাও বন্ধ। পেছন থেকে বলে ওঠে সোহেল। দুই বোন পেছনে ফিরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমাদের দোষ ছিল না পাপ্পা। আমি কিছু শুনতে চাই না, তোমরা বের হচ্ছ না, ব্যাস। বলেই হনহনিয়ে রুমে চলে গেল সোহেল। মাহার মাওয়ার আগে ফুঁসছে। শাকিলের কারণে তাদের আনন্দ মাটি। খেতে বসে সোহেল মাহা মাওয়ার দিকে একবার তাকালো, চুপচাপ খাওয়া শেষ করে দুই বোন নিজেদের রুমে চলে গেল। রিমন সোহেলকে বলে, ছেলেকে কিন্তু আমার ভালোই লেগেছে। কোন ছেলে? খেতে খেতে বলে সোহেল। এসপি। সোহেলের খাওয়া বন্ধ হয়ে যায়, হালকা হাসলো, তারপর বলে, আমার যা মেয়ে, এদের জন্য এমনই দরকার। ভাবতে অবাক লাগে, একসময় পুলিশ এক পলক দেখার জন্য পাগল ছিল, আর আজ
সোহেল থেমে যায়, রিমনের দিকে একবার তাকিয়ে স্মিত হেসে উঠে চলে গেল। অতীত আজও কোথাও না কোথাও দাগ কেটে আছে। কিছু অতীত ভুলবার মতো নয়, অতীত তো অতীতই, চাইলেই ভোলা অসম্ভব। শাকিল কোয়ার্টারে ফিরে চেঞ্জ করতে নিলেই মাহার কথা মনে পড়ে। কি অদ্ভুত মেয়ে, ভয় ডর কিছুই নেই। বারবার মাহার কথা মনে করে হাসছে শাকিল। কাজের মাঝেও হুট করে হেসে দিচ্ছে। হাসি আটকাতেই ঠোঁট কামড়ে ধরেছে। সোফায় হেলান দিয়ে চোখ বুঝলো মাহা আর মাওয়া দুজনেই বসে আছে। দেখেছিস মাহু, ওই বজ্জাত পুলিশ, এর জন্য পাপা আজকে আবার রাগ করলো। দেশে আসার পর ঠিকই একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কারো বদনজর লাগলো না তো মাওয়া? দূর, ওসব বজ্জাত লোকের জন্যই এর কিছু। তুই দেখিস, শায়েস্তা যদি না করি তাহলে আমার নামও মাহানা। দোষ ছাড়াই তোকে একদিন আটকে রাখলো। এই ছেলে মানুষ হবে না। তুই দেখিস, নির্ঘাত তোর বাড়িতে রোজ বইয়ের মার খাই। মাওয়া, দেখে মনে হয়নি ছি ম্যারিড। ভ্রু কুচকে বলে মাহা। তো তাতে তোর কি? তুই কি ওদিকে যাওয়ার কথা ভাবছিস নাকি? ভ্রু কুচকে বলে মাওয়া। প্রেম ভালোবাসা? আগে ছি, এসব নট অ্যালাউড। এসব আমার দ্বারা হবে না। তাহলে? কপাল কুচকে বলে মাওয়া। চল আজকে লাইভে যাব না, ঘুমিয়ে পড়ি। আচ্ছা চল। বলেই দুবোন জড়াজড়ি করে শুয়ে পড়ল। সোহেল ছাদে দাঁড়িয়ে আছে। রিমনকে ডাকতে রিমন, কাল থেকে এদের দুই বোনের আলাদা থাকার ব্যবস্থা করো। এরা একসাথে থাকলে তালগুল পাকাতে থাকবে। রুম আলাদা করে দিবি? হুম। বাড়িতে আর ঝামেলা বাড়াস না ভাই। মেয়ে দুটোকে শান্তি দে, ওদের অশান্তি করিস না। ওদের অশান্তি আমি করছি? ভ্রু কুচকে বলে সোহেল। থাকুক না একই রুমে, আলাদা করিস না। ওরা একসাথে থাকলেই যত চিন্তা। আগে ওদের মেনে নে, তারপরও ওদের কান্না আমি দেখতে চাই না। সোহেল হেসে কাঁধে হাত রাখে। মেয়েরা বড় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করো। যাতে করে আমি ওদের চোখের বিষে পরিণত হই। সশব্দে হাসলো সোহেল। প্রতিদিনের মতো আজও বারান্দায় এসে বসে ফয়সাল। ফোন হাতে তুলে নিয়ে এফবিতে লগ ইন করলো। কিছুক্ষণ স্ক্রল করলো। কি খুঁজছে ফয়সাল নিজেও জানে না। নিরাশ হয়ে ফোন অফ করে দিল। রকিং চেয়ারে দুলতে থাকে। বারবার কালকের কণ্ঠস্বরটি মনে পড়ে। এই কণ্ঠস্বরটি কি খুঁজছিল ফয়সাল? কিসের এত উদাসীনতা? একটি সামান্য কণ্ঠই তো। মাহা মাওয়ার জন্মদিন ঘনিয়ে এলো। 20 বছরে পদার্পণ করবে দুই বোন। মামা ভাবলো মাহাকে কিছু একটা গিফট করবে, তবে সেটা মাহাকে জানাবে না। একা একাই যাবে। যেই ভাবা সেই কাজ। প্রাণপ্রিয় বোনের জন্মদিনে উপহার কিনতে বেরিয়ে পড়ে মামা। বৃষ্টি শুরু হয়। মামা ভিজে একাকার হয়ে গেল। হঠাৎ দেখলো একদম স্কুলের বাচ্চা রাস্তা পার হতে পারছে না। তাই মামা গিয়ে তাদের রাস্তা পার হতে সাহায্য করলো। সবার জন্য চকলেট কিনলো। সব বাচ্চারা বৃষ্টিতে আনন্দ করছে। নিজের ক্যাবিনে বসেছিল ফয়সাল। উঠে গিয়ে দাঁড়ালো। রাস্তা দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে মুষলধারে। হঠাৎ রাস্তার এক মেয়ের উপরে চোখ পড়ে ফয়সালের। ছোট ছোট বাচ্চাদের সাথে মেয়েটি নিজেও যেন বাচ্চা হয়ে গেছে। চেহারা স্পষ্ট বোঝা না গেলেও কিছুটা বোঝা যাচ্ছে। মেয়েটির বাচ্চামি দেখে ঠোঁট কামড়ে ফিক করে হেসে দিল ফয়সাল। নিজের কাজে নিজেই অবাক হয়ে গেল। হাসি দমাতে সজোরে নিচের ঠোঁট কামড়ে ধরে। ক্যাবিনে চলে যায়, কিন্তু বারবার বারান্দায় যেতে ইচ্ছে করছে। নিজের মনের সাথে না পেরে বারান্দায় গিয়ে দাঁড়ায় ফয়সাল। দেখলো মেয়েটিকে কয়েকটি ছেলে গাড়িতে তুলে নিল। ফয়সালের মুখের হাসি নিমেষেই গায়েব হয়ে গেল। দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ে। সেদিন মাহা যেই ছেলেকে মেরেছিল সেই ছেলে মাওয়াকে মাহা ভেবে তুলে নিয়ে আসে। মাওয়া রীতিমতো শান্ত, মাহার মতো অতটা চঞ্চল না। তাই ছেলেগুলোর সাথে পারলো না। একটা গোডাউনে নিয়ে গিয়ে বেঁধে ফেলে মাওয়াকে। কি ব্যাপার? ওদিন তো খুব উড়ছিলে, আজ শেষ শক্তি? কারা আপনারা? আমাকে ছাড়ুন। ছেড়ে দেবার জন্য তো আনিনি। ওদিনের সব মার মনে আছে আমার। আপনি ভুল করছেন, ছাড়ুন। আমার কিছু হলে কিন্তু আপনি বাঁচবেন না। তাহলে কিছু করে দেখি আমার কি হয়। বলেই মাওয়ার ওড়নার দিকে হাত বাড়ালো ছেলেটি। ওড়না ধরার আগেই একটি হাত ধরে নেয় ছেলেটির হাত। ছেলেটি তাকাতেই দেখলো একজন দাঁড়িয়ে আছে। কে রে তুই? এখানে বাগড়া দিতে এসেছিস? ফয়সাল চুপ করে রইল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাওয়ার দিকে। এক হাত বাড়িয়ে দিল। মাওয়া সেই হাত ধরে উঠে দাঁড়ালো।
ছেলেটি রেগে মারতে এলেই ফয়সাল ধরে নেয়। ধস্তাধস্তি করার কোনো ইচ্ছে আমার নেই। মুড। বড় বড় কথা, জানিস কার আস্তানায় এসেছিস? ফয়সাল ভ্রুকুসকে তাকিয়ে রইল, তারপর চোখ দিয়ে ইশারা করলো। এই যে। ছেলেটি পেছনে তাকাতেই দেখলো পুলিশ। পুলিশ দেখে ছেলেটির মুখের রং বদলে গেল। ফয়সাল মুস্কি হেসে বলল, ছুঁচো মেরে হাত নষ্ট করি না আমি। যাও, ভালো থেকো। বলেই হালকা হাসলো ফয়সাল। ছেলেগুলোকে পুলিশ ধরে নিয়ে গেল। মামার দিকে ফিরে তাকাতেই দেখলো কপালে, গালে, হাতের বাহুতে রক্ত ঝরছে। ফয়সাল একবার তাকিয়ে বলল, খুব লেগেছে? মামা কিছু বলার আগেই ঢলে পড়ে ফয়সালের বুকে। ফয়সাল কোলে তুলে নেয়, তারপর একবার মামার চেহারার দিকে তাকালো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, মামার কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছিল, এখন আসার নাম নেই। স্নেহা চিন্তায় অস্থির হয়ে পড়েছে। মাহা কান্নাকাটি করছে। কোথায় গেল তার আদরের বোন? নিজেকে দোষ দিচ্ছে, কেন যে গেল না বোনটির সাথে, না জানি কোথায় আছে। সন্ধ্যা হতে চলল। স্নেহার হাত পা ভয়ে হিম হয়ে আসছে। না পেরে সোহেলকে ফোন করলো। রিমন আর সোহেল অফিসে এসে আড্ডা দিচ্ছিল। স্নেহার ফোন দেখে সোহেল হাসি থামিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো স্নেহা। ভাইয়া? কান্নায় ভেঙে পড়ে স্নেহা। কি হয়েছে স্নেহা, কাঁদছিস কেন? সোহেল উঠে দাঁড়িয়ে যায়। ভাইয়া, মা সকালে বেরিয়েছিল, এখনো বাসায় আসেনি, ফোনটাও বন্ধ। আমার মাথায় কাজ করছে না ভাইয়া, আমার মেয়েটা কোথায় গেল ভাইয়া? আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, আর পারছি না ভাইয়া, কিছু করো। কাঁদতে কাঁদতে বলে স্নেহা। সোহেল পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। এ কি শোনালো স্নেহা? কোথায় গেল তার মেয়ে? সোহেলকে চুপ থাকতে দেখে রিমন একের পর এক প্রশ্ন করতে থাকে। তারপরও সোহেল চুপ। সোহেলের থেকে ফোন নিয়ে পুরো ব্যাপারটা শুনে নেয় রিমন স্নেহার কাছ থেকে। রিমনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কোথায় গেল তার কলিজার টুকরো? নিজেকে সামলে সোহেলের পাশে গিয়ে দাঁড়ায়। ভাই, এইভাবে চুপ কেন তুই? কিছু কর। রিমন, সারা শহরের পুলিশদের বলে দে 1 ঘন্টার মধ্যে আমার মেয়ে আমার ফেরত চাই, এট এনি কস্ট। দরকার পড়লে আমি নিজে ওদের সাথে কথা বলবো। সোহেলের চাপা স্বর গলা ধরে আসছে। মামা এখনো জ্ঞান ফেরেনি। ফয়সাল পাশে বসে আছে। 3 জন ডাক্তার এসেছে। 3 জনেরই একই কথা, অতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। এই প্রথম এই বাড়িতে কোনো মেয়ে এসেছে, তাও ফয়সালের কোলে দেখে বাড়ির সার্ভেন্টরা অবাক হয়ে গিয়েছিল। কে এই মেয়ে? সবার মনে শুধু এই একটি প্রশ্ন। ডাক্তারদের বিদায় দিয়ে সোফায় বসে পড়ে ফয়সাল। ঘুমন্ত মামার দিকে তাকিয়ে থাকে। হাত থেকে রক্ত ঝরছে, কপাল, গালে একপাশে একটু একটু ছুলে গেছে। ডাক্তারদের হাত লাগাতে দেয়নি ফয়সাল। ধীর পায়ে উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স নিল, তারপর মামার পাশে গিয়ে বসলো। আস্তে আস্তে প্রথমে ওয়াশ করে দিল, তারপর ব্যান্ডেজ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মামার দিকে। কেন যে এই বাড়িতে নিয়ে এলো নিজেও জানে না ফয়সাল। ও তো মেয়ে বলতে শুধু বুঝতো ছলনাময়ী। নিজেদের মিথ্যে মায়ায় পুরুষদের জড়িয়ে তাদের ধ্বংস করে দেয়। তবে আজ কেন এই মেয়েকেই নিয়ে এলো ফয়সাল? উত্তর ফয়সালের জানা নেই। উঠে গিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। পুরো পুলিশ ফোর্স সোহেলের সামনে। নামকরা বিজনেসম্যান হওয়ায় সবাই সোহেলকে সম্মান করে। আজ পর্যন্ত কোনো খারাপ রেকর্ড তার নামে নেই। সৎ, নিষ্ঠাবান একজন মানুষ সোহেল আহমেদ। হাত মুঠো করে কপাল ঠেকিয়ে বসে আছে সোহেল। সবার এক কথা, কোথাও নেই মাওয়া। টেবিলে জোরে বাড়ি দিয়ে উঠে দাঁড়ালো সোহেল। আমি কিছু শুনতে চাই না, আমার মেয়েকে এনে দিন যেখান থেকে পারুন। একটা কথা মাথায় রাখুন, আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। আমার জানের দিকে কেউ হাত বাড়াবে আমি সইতে পারবো না, একদম সহ্য করব না। রিমন এগিয়ে আসে। ভাই শান্ত হ, রাগার সময় এখন না, একটু চেষ্টা কর, শান্ত হ। সোহেল চুপ করে যায়। মাহা সেন্সলেস হয়ে পড়ে আছে। মাহার গা অটোমেটিক চলে গেছে, রক্ত পড়ছে। তা দেখে সোহেল বুঝতে পেরেছে তার মাওয়া ভালো নেই। কারণ যমজ হওয়ার সুবাদে মাহার কিছু হলে তা মাওয়ারও হবে, আর মাওয়ার কিছু হলে তা মাহার। ধরতে গেলে দুটি দেহ এক প্রাণ, সেটা সোহেল ছোটবেলায় বুঝতে পেরেছিল। যখন মাহা সিঁড়ি থেকে পড়ে যায়, মাওয়া একদিকে বসে থাকা সত্ত্বেও মাথা ফেটে রক্ত ঝরছিল। সোহেলের মাথা কাজ করছে না, কোথায় আছে তার আদরের মেয়ে? কিভাবে খুঁজে পাবে মেয়েকে? রুমে আসতেই মাহার অবস্থা দেখে বুকে ছ্যাঁত করে উঠল সোহেলের।
তার মেয়ের একই অবস্থা। মুহূর্তেই ফুলের মতো সুন্দর মেয়েটির গায়ে এত দাগ। মামা ভালো নেই, কোথায় আছে? হাঁটু ভাঁজ করে বসে পড়ে সোহেল। নিঃশব্দে কেঁদে দেয় সোহেল। মামা কোথায় তুই? পাপা আর বকবে না, ফিরে আয় প্লিজ, একবার ফিরে আয়, তোদের আর বাধা দিব না, একবার ফিরে আয় মা, একবার ফিরে আয়। মাহার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে সোহেল। এত বছর পর কাঁদতে দেখে স্নেহাও কেঁদে দেয়। ফয়সাল ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলো বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে মামা। ভ্রুজোড়ায় কুঁচকে বিছানার অন্য পাশে বসলো ফয়সাল। এখন ঠিক আছে? আপনি কে? আমি এখানে কেন? আমি বাড়ি যাব। বাড়ির কথা বলতেই ফয়সাল ভ্রু কুঁচকালো। আচ্ছা যাবে, আগে বলো কি নাম তোমার? না, আমি বাড়ি যাব, আমার পাপা চিন্তা করছে, প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন। ফয়সাল একটি বড় নিঃশ্বাস নেয়। আচ্ছা চলো। বেড থেকে নামতে গিয়েই মামা ধপ করে ফ্লোরে বসে পড়ে। পায়ে প্রচুর ব্যথা। মামার হিল পরে দৌড়াতে গিয়ে হয়তো মচকে গেছে। ফয়সাল তাড়াতাড়ি গিয়ে তুলে দাঁড় করায়। নিজের পায়ে দাঁড়াতেও পারছো না? এসো, আমি বাহির পর্যন্ত পৌঁছে দিয়ে যাই। বলেই কোলে তুলে নিল ফয়সাল। মামা চেঁচাতে লাগলো, আপনি আমাকে নামান প্লিজ, আমি যেতে পারবো, আমাকে নামিয়ে দিন। আমাকে কোলে নিলেন কেন? ফয়সাল একবার মামার দিকে তাকালো, তারপর বলল, চুপচাপ যেভাবে আছো সেভাবে থাকো, নইলে বাড়ি যাওয়া ভুলে যাও। মামা চুপ করে গেল। যদি সত্যি সত্যি বাড়ি না নিয়ে যায়? গাড়িতে বসিয়ে দিয়ে ফয়সাল ড্রাইভিং সিটে বসলো। চুপচাপ আহমদ মেনশনের দিকে রওনা দিল। গাড়িতে যেতে যেতে ফয়সাল মামার দিকে তাকালো। নাম কি? মাওয়া আহমদ। গুড গার্ল। সকালের ব্যাপার নিয়ে এখনো ভয়ে আছো? না। ওহ, সাহসী নাকি? যথেষ্ট। ফয়সাল হাসলো, কিন্তু নিঃশব্দে গেটের সামনে গাড়ি থামলো। আগে ফয়সাল নামলো, তারপর মামার দরজা খুলে ওকে কোলে নিতে গেলেই মামা দূরে সরে গেল। আমি পারবো। ফয়সাল ভ্রু কুঁচকে সরে দাঁড়ালো, ইশারা দিয়ে নামতে বলল। মামা নামতে গিয়ে পড়ে যেতে নিলে ফয়সাল ধরে নিল। অতিরিক্ত কথা বলার স্বভাব তোমার। মামার চোখে চোখ রেখে বলে ফয়সাল। মামা চোখ সরিয়ে নেয়, তারপর ফয়সাল কোলে তুলে নিল মামাকে। কলিং বেলের আওয়াজ শুনেই কাজের লোক এসে দরজা খুলে দিল। ফয়সাল মামাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা মামাকে দেখে উঠে দাঁড়িয়ে যায়, মুখে হাসির রেখা ফুটে উঠল। মামা, ছোট স্বরে বলে উঠল। রিমন মামাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে ফয়সালের কোলে দেখে রিমন ভ্রু কুঁচকাল। ফয়সাল কিছু না বলে ভেতরে প্রবেশ করে মামাকে সোফায় শুইয়ে দেয়। ফয়সাল সরে আসতে নিলেই মামার চুল ফয়সালের গলার চেইনে আটকে যায়। মামা সবার দিকে একবার তাকিয়ে চুল ছোটাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কিছুতেই খুলছে না। রিমন ভ্রু কুঁচকে ফেলে অন্যদিকে তাকালো। মামার নাম কানে আসতেই সোহেল হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। এসেই এই অবস্থা দেখে সোহেলও ভ্রু কুঁচকাল। সবাইকে দেখে মামা নার্ভাস হয়ে পড়ে। চুল ছিঁড়ে ফেলতে চাইলেই ফয়সাল আটকে দেয়। আস্তে, ছিঁড়তে হবে না বলেই গলা থেকে চেন খুলে দিয়ে সরে আসে ফয়সাল। পেছনে ফিরতেই সোহেলকে দেখে মাথা নিচু করে ফেলে ফয়সাল। তুমি কে? ফয়সাল মাহবিব। নামটা শুনেই সোহেলের কলিজা কেঁপে উঠল। এই ভয়ঙ্কর ছেলের সাথে এতক্ষণ ছিল মামা? এর নামে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনেছে সোহেল। আমি সোহেল আহমদ। শুনেছি আপনার নাম। আসলে সোহেল গিয়ে মেয়ের পাশে বসে। প্রিন্সেস ঠিক আছো? হ্যাঁ পাপা, ঠিক আছি। মেয়ের গায়ে আঘাতের দাগ দেখে ফয়সালের দিকে তাকালো সোহেল। ফয়সাল বুঝতে পেরে বলল, ছেলেগুলোর ভয়ে হয়তো পালাতে চেয়েছিল, আর পরে গিয়ে এই অবস্থা। বলেই মামার দিকে একবার তাকালো ফয়সাল। ফয়সালকে ফর্মাল গেট আপে আজ প্রথম দেখলো সোহেল রিমন। ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট। আগে 2-3 বার দেখেছিল, তবে সেটা একদম শুট বুটে। সোহেল উঠে দাঁড়িয়ে বলে, থ্যাংক ইউ, তুমি না থাকলে হয়তো। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, প্লিজ থ্যাংক ইউ বলবেন না। আমি আজ আসি, খেয়াল রাখুন। এসেছ? যখন একটু নাস্তা করে যাও বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। স্নেহা রান্নাঘরের পা বাড়ালো। স্নেহার কথা শুনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সোহেল। বাধ্য হয়ে স্নেহার কথাতেই সায় দিল। পাশে ফয়সাল বুঝে গেল অপমান বোধ করবে। ফয়সাল মাহবিবকে একেবারেই পছন্দ করে না সোহেল। রিমন জেনেও চুপ করে রইল, কারণ এখন কিছু বলা যাবে না।
হাজার হোক একটা সাহায্য করেছে, কৃতজ্ঞতার খাতিরে এবারের মতো চুপ থাকাটাই শ্রেয়। হ্যাঁ, এক কাপ চা তো খেয়ে যাও। জোরপূর্বক হেসে বলল সোহেল। ফয়সাল মাওয়ার দিকে তাকাতেই মাওয়া চোখ সরিয়ে নেয়। মাওয়ার চুলের সাথে ফয়সালের গলার চেন ঝুলছে। ফয়সাল সোফায় বসে পড়ে। মাওয়া সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, কিন্তু ব্যথার কারণে পড়ে যেতে নিলেই ফয়সাল ধরে নেয়। বড্ড অভদ্র তুমি। ফিসফিস করে বলে ফয়সাল। মাওয়া ভ্রু কুঁচকালো। সোহেল হালকা গলা খাকারি দিতেই ফয়সাল মাওয়াকে সোফায় বসিয়ে দেয়। তারপর রিমন মাওয়াকে কোলে তুলে নিয়ে মাহার রুমের দিকে নিয়ে গেল। রুমে গিয়েই অস্থির হয়ে পড়ে মাওয়া। এই মাহা, তোর লাগলো কিভাবে রে? এই মাহা, ওঠ, দেখ আমি এসেছি। মাহা আস্তে আস্তে চোখ খোলে। মাওয়াকে দেখে উঠে জাপটে জড়িয়ে ধরে। বলু, কোথায় গিয়েছিলি তুই? আমার কত কষ্ট হচ্ছিল। কেঁদে ফেলে মাহা। আমি ঠিক আছি, দেখ। তোর লাগলো কিভাবে? এত ব্যথা পেলি কি করে? ব্যান্ডেজের জায়গায় হাত বুলিয়ে বলে মাহা। আরে ওই একটু লেগেছে। মাওয়াকে সব বলে মাহা। ওদের এত সাহস! ওদের আর একবার পেলেই আমি বুঝিয়ে দেব আমার বোনের গায়ে হাত দেওয়ার ফল। থাক, তুই ওদের মারলি আর ওরা আমি ভেবে তুলে নিয়ে গেল আমাকে। তুই আর পাগলামি করিস না। আর আপাতত জেলে। সত্যি? হ্যাঁ সত্যি। মাহা খুশিতে জড়িয়ে ধরে মাওয়াকে। সকালের পুরো ঘটনা মাহাকে বলে মাওয়া। মাওয়া শুনে ভ্রু কুঁচকে নিল। লোকটি এখনো আছে? হ্যাঁ, নিচে পাপাদের সাথে। আমি কি দেখে আসি? যদি বুঝতে পারে যে যমজ আমরা। আর দেখছিস না একই রকম ব্যান্ডেজ। আমি যাচ্ছি, তুই শুধু দেখ। বলে মাহা চোখ মেরে দিল। মাওয়া হেসে দিল। ফয়সাল কয়েক চুমুকেই কফি শেষ করলো। এই প্রথম কারো বাড়িতে কফি খেলো। কফি শেষ করেই উঠে দাঁড়ালো। আমি আসি। জোরপূর্বক হাসে ফয়সাল। আচ্ছা। ফয়সাল সিঁড়ির দিকে একবার তাকালো, হয়তো মাওয়াকে দেখার আশায়, কিন্তু নিরাশ হয়ে চোখ নামিয়ে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। ফয়সাল আর এগোলো না, সাথে সাথে পেছন ফিরে গেল। হয়তো এটারই অপেক্ষায় ছিল। মাহা হাসি মুখে সামনে এসে দাঁড়ায়। মাহাকে একবার দেখে নিল ফয়সাল। গেট আপ চেঞ্জ, চুলগুলো স্ট্রেট ছিল, তাহলে কোকড়া হলো কি করে? মাহা দাঁড়িয়ে আছে নিজের পায়ের উপর। পিলারের আড়াল থেকে তাকিয়ে রইল মাওয়া। লোকটির চেহারা জুড়ে অসম্ভব মায়া। মৃদু হেসে ফয়সালের চেহারার দিকে তাকিয়ে রইল। ফয়সাল যদি একবার চোখ তুলে তাকাতো তাহলে দেখতে পেত মায়া ভরা দুটি দৃষ্টি তাকে সযত্নে দেখছে। ফয়সাল মাহার পায়ের দিকে তাকিয়ে বলল, ব্যথা শেষ? আপনি কি চান আজীবন থেকে যাক? ফয়সাল থতমত খেয়ে গেল। সবাইকে দেখে মাহার দিকে তাকালো। আসছি। মলিন হেসে বলল ফয়সাল। থ্যাংক ইউ। জবাব না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ে ফয়সাল। ফয়সাল চলে যেতেই মাহা খুশি হয়ে এক লাফ দেয়। দেখেছো মাম্মা, চিনতে পারলো না। স্নেহা হাসতে থাকে। দুদিন বাসায় থেকে দুই মেয়ের সেবা যত্ন করে সুস্থ করে তুলল সোহেল। সকালবেলা অফিস যাওয়ার জন্য রেডি করে মাহা যাওয়ার পর রুমে গেল সোহেল। মাহা মাওয়া মাত্র ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং মাই ডলস, কেমন লাগছে? আগের থেকে ভালো পাপা। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। বলে সোহেল যাওয়ার জন্য পা বাড়ালো। মাওয়া মাহাকে হাতের কনুই দিয়ে ধাক্কা দিল। মাহা তাকাতেই মাওয়ার চোখ দিয়ে ইশারা করলো। মাহা মাথা নেড়ে সোহেলকে ডাক দিল। পাপা। মেয়ের ডাক শুনে ফিরে তাকালো সোহেল। মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, আসলে। বলেই মাওয়ার দিকে তাকালো মাহা। মাওয়া জোরপূর্বক হেসে বলল, আজ একটু বাইরে যাই। সোহেল কপাল ভাঁজ করে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে রইল। সোহেলকে তাকিয়ে থাকতে দেখে মাওয়া ধরে নিল আজ আর বাইরে যাওয়া হবে না। মাহার দিকে তাকিয়ে মাথা নিচু করলো মাওয়া। মাহাও মাথা নত করে নিল। দুই মেয়ের করুণ অবস্থা দেখে সোহেল হেসে দিল। তারপর ওদের সামনে এসে বলল, এইটুকু কথা, যাও ঘুরে এসো, তবে জলদি ফিরবে, আর কোনো ঝামেলা যেন না হয়। মাহা মাওয়া সোহেলের কথা শুনেই খুশিতে গদগদ হয়ে বলল, আচ্ছা পাপা। জলদি এসো। বলে সোহেল বেরিয়ে পড়লো। সোহেল চলে যেতেই মাহা মাওয়া হাই ফাইভ দিল। ইয়েস! আজ ওই পুলিশের একদিন, আর আমার যা কয়দিন লাগে। মাওয়া আর চোখে তাকিয়ে বলল, এত খুশি হয়ে লাভ নেই বাবা। যেটা বলেছে
ওটা মাথায় না রাখলে ঘরবন্দি হয়ে থাকতে হবে। আরে জানবে না, আমি আছি তো, তুই চিন্তা মুক্ত থাক। আগে হ্যাঁ, প্রতিবারই তুই থাকিস, আর বিপদেও প্রতিবার সবার আগেই পড়ি। মুখ ভেঙচি দিয়ে বলল মামা, আমাকে বিদ্রুপ করে না। আর চোখে তাকিয়ে বলে মাহা, করছি না, পাপা ওয়েট করছে, নিচে এবার নামুন, নাকি আমি একটা ঘোড়ার গাড়ি আনবো? অবশ্য মনে না, ওয়াশরুমে যেতেও কি যে কষ্ট। ওহ আচ্ছা, আমি কি পাপাকে বলবো আমার আদরের অলসের বোনের জন্য ওয়াশরুমটা যেন বিছানার পাশে এনে দেওয়া হয়? দাঁতে দাঁত চেপে দাঁত দেখিয়ে হেসে বলল মামা। নো ওয়ে। বলেই বিছানা থেকে নেমে গেল মাহা। সোহেল বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, এখন আসছে না কেন মেয়েরা? পরের বার তাকাতেই দেখলো দুই বোন নেমে আসছে। সাদা গোল গাউন পরেছে, ফুল হাতা ওড়না গলার সাথে ঝুলছে, কিছু ছোট ছোট চুল সামনে ঝুলছে, একপাশে বেনি করা, বেনি কোমর অবধি গিয়ে ঠেকেছে। দুই বোনই হাতের ঘড়ি ঠিক করতে করতে নামছে। সোহেল একবার দেখে স্নেহাকে বলল, এদের শপিং এর ব্যবস্থা কর। ভাইয়া এত জামা কাপড়, তার উপর কে কোনটা তা চেনা দেয়, চুলগুলি একমাত্র মাধ্যম, আজ তাও বেনি করে ফেলেছে। স্নেহা ফিক করে হেসে দেয়। রিমন হাসি লুকাতে এক ঠোঁট দিয়ে অপর ঠোঁট চেপে ধরে। দুই বোন এসে বসে পড়ে। গুড মর্নিং। মর্নিংস আবার কি? ভ্রুকুসকে এদিক ওদিক তাকিয়ে বলল রিমন। আরে বাপ্পা, এখানে তো একজন নেই, একজনের জন্য মর্নিং পারফেক্ট, কিন্তু কয়েকজনের জন্য না, তাই মর্নিংস। সরল ভাষায় বলে মাহা। ও আচ্ছা, নতুন ইংরেজি শিখতে হবে দেখছি। মাথা চুলকে বলে রিমন। পাপা চুল কালো করছো না কেন? কেমন সাদা সাদা চুল ভেসে উঠেছে। আদুরে কণ্ঠে বলে মাওয়া। সোহেল মেয়ের দিকে তাকিয়ে হাসলো। এসবের বয়স আছে, আর এখন এভাবেই মানায়। জি না, এতটা বুড়া না আমাদের পাপ্পা। ঠোঁট উল্টে বলে মাহা। সশব্দে হাসে সোহেল। মাওয়া ড্রাইভিং সিটে বসে আছে। মাঝ রাস্তায় এসে গাড়ি থামিয়ে নেয় মাওয়া। মাহা একটা কথা বলি। বল। ফোনের দিকে চোখ রেখেই বলে মাহা। ওই যে ওই লোকটা ওই দিন সাহায্য করেছিল, একবার ওর অফিসের সামনে যাব, চল। মাহা ভ্রু কুঁচকে তাকালো। কি কি চলে রে মনে মনে, হঠাৎ তার অফিসের সামনে? না মানে থ্যাঙ্কস বলার জন্য আর কি। থ্যাঙ্কস? আমি বলেছি হয়নি, তোর আবার স্পেশাল করে বলতে হবে কেন? যাবি নাকি? মামা প্রেমে টিমে পড়িস না তো? একটু ঝুঁকে বলে মাহা। দূর না, ওই দিন কথায় কথায় ঝাড়ি দিয়েছে, আজ একবার দেখা হলে শোধ তুলে নেব। তুই যাবি নাকি বল? চল, তবে এক শর্তে। কি শর্ত? ভ্রু কুঁচকালো মাওয়া। আগে আমি দেখবো, তারপর তুই। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মাওয়া। তারপর গাড়ি স্টার্ট দিল। সেই দিন যেখান থেকে মাওয়াকে তুলে নিয়ে গিয়েছিল, আজ সেখানে গাড়ি থামালো মাওয়া। আশেপাশেই হয়তো তার অফিস, কারণ সে বলেছিল অফিস রুম থেকে দেখেছে। তুই এত শিওর কি করে? তুই দেখিস, দেখলে ঠিকই আসবে, আমার বিশ্বাস। ফয়সাল কফি হাতে ফোনে কথা বলতে বলতে বারান্দায় এসে দাঁড়ায়। ফোনে কথা বলতে বলতে হঠাৎ রাস্তার দিকে চোখ যায়। ফয়সাল কথা থামিয়ে দিল, কান থেকে আস্তে আস্তে ফোন সরিয়ে নিল। মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠেছে। হাসি কেনই বা না আসবে তার? তার হাসির কারণ যে তার সামনে রাস্তার একপাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির উপর বসে আইসক্রিম খাচ্ছে মাওয়া, পা দুটো ঝুলছে। ফয়সালের মুখে হাসি আরো প্রশস্ত হলো। কফির মগ রেখে দিল পাশে থাকা টেবিলে, ফোন রেখে বেরিয়ে গেল। অপর পাশ থেকে ফোনে হ্যালো হ্যালো বলে কোনো উত্তর না পেয়ে ফোন কেটে দিল। মাহা গাড়ির উপর বসে আইসক্রিম খাচ্ছে। ড্রেসে আইসক্রিম পরায় মামা পাশের রেস্টুরেন্টের ওয়াশরুমে গেছে পরিষ্কার করতে। ফয়সাল এসে সামনে দাঁড়ায়, দুহাত পকেটে রেখে দাঁড়ালো। ফয়সালকে দেখেই মুখে থাকা আইসক্রিম পড়ে গেল মাহার, গালের পাশে লেপটেও গেল। কিছুটা আইসক্রিম জামায়ও পড়লো। ফয়সাল কপাল কুঁচকায়, এক হাত বাড়িয়ে দিল মাহার দিকে। নেমে এসো। কেন? কপাল কুঁচকে বলে মাহা। কেন আবার কি? আমি কি চিৎকার করে কথা বলবো? ভ্রুচড়া আবারও কুঁচকে বলল ফয়সাল। আপনি উঠে আসুন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার থেকে বেটার বসে বসে কথা বলা। পা নাড়াতে নাড়াতে বলল মাহা। ফয়সাল ভ্রু কুঁচকালো। উঠবো কিভাবে?
গাড়ির দিকে তাকিয়ে উপরে ওঠার পথ খুঁজতে খুঁজতে বলল ফয়সাল। মাহা গাড়ির পেছন দেখিয়ে দিল। ফয়সাল উঠে বসলো। মাহা বলল, এই তো এখন ঠিক আছে। এই নাও মুখ মুছো, সারা মুখে আইসক্রিম। ও হ্যাঁ দিন, থ্যাংক ইউ। টিস্যু নিয়ে গাল মুছতে মুছতে বলে মাহা।